Assalamu alaikum everyone. Welcome to my channel and welcome to my new study blog. আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ৭ দিনের যে বাংলা ব্যাকরণের পড়ার রুটিনটা ছিল, I hope সেটাও সবাই কমপ্লিট করেছেন। আম তো সেটা তো গেল বাংলা ব্যাকরণের ৭ দিনের পড়ার রুটিন। বাট আমাদের তো আরো সামনে এগোতে হবে। এর জন্য বাংলা সাহিত্যর পাঠটুকু নিয়েও ভাবতে হবে। তো আমাদের যে সিলেবাসটা ছিল, পিএসসি প্রদত্ত যে সিলেবাসটা ছিল, সেটার উপর ভিত্তি করেই ৭ দিনের বাংলা ব্যাকরণের পড়ার রুটিনটা করেছিলাম। যারা কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমপ্লিট করতে পারেননি, চেষ্টা করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আ আমি সত্যি বলতে আমারও পুরোটা কমপ্লিট হয়নি। ২-১ টা টপিক একটু বাদ পড়ে গেছে। সেটাও আমি কমপ্লিট করার চেষ্টা করছি। আমিও সময় করে সেই টপিকগুলো কমপ্লিট করে নিব। আসলে আমি একটু বাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়িতে। যার জন্য আমার পড়াটা একটু ২-১ টা টপিক বাদ পড়ে গেছে। কোথাও গেলে তো আসলে ওইভাবে পড়াশোনাটা করা হয়ে ওঠে না। বই নিয়ে যাওয়া হয় না। আ বই নিয়ে গিয়েছিলাম বাট পড়া হয়নি। তো যাই হোক আমি সময় করে সেটা কমপ্লিট করে নিব। কিন্তু এখন আসি সাহিত্য পাঠটুকুতে। তো সাহিত্য পাঠটুকু পিএসসি প্রদত্ত যে সিলেবাসটা আমাদেরকে দিয়েছে সেই সিলেবাসটায় ব্যাকরণটা তো ৭ দিনে কমপ্লিট হয়েছে। মানে ৭ দিনের রুটিনে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়েছে বললে ভুল হবে। কারণ আরো কিছু টপিক রয়েছে যেগুলো সিলেবাসে দেওয়া নেই কিন্তু আ সেগুলো থেকেও প্রশ্ন করা হয়। আ সেই টপিকগুলো পড়ে নিতে হবে আমাদেরকে। বাট আমরা তো এই পিএসসির সিলেবাসটা ধরেই সামনে এগোচ্ছি। এর জন্য ব্যাকরণটা মোটামুটি হলো। বাট সাহিত্য নিয়ে যদি মানে যাই, সাহিত্যর কথা যদি বলি তাহলেও সাহিত্য কিন্তু শুরু করতে হবে। সাহিত্য মানে সিলেবাসটা অনেকটা বড়। সেটা কিন্তু ৭ দিনে কমপ্লিট করা সম্ভব হবে না। কারণ এখানে ২০ নম্বর। ২০ নম্বরের জন্য কিন্তু আসলে ৭ দিনে কমপ্লিট হবে না। এখানে আরো অনেক কবি সাহিত্যিকরা রয়েছে। মধ্যযুগ, প্রাচীন যুগ এই যে বিভিন্ন যুগ রয়েছে, চর্যাপদ রয়েছে। এগুলো কিন্তু আসলে ৭ দিনে কমপ্লিট করা সম্ভব হবে না। একেকজনের একেকটা কবি সাহিত্যিকের জীবনী পড়তে গেলে বা তাদের সম্পর্কে পড়তে গেলেই কিন্তু অনেকটা সময় চলে যাবে। রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমরা পড়তে যাই, রবীন্দ্রনাথের এত পড়া কখনোই শেষ হবে না। মানে অনেক পড়া রবীন্দ্রনাথ নিয়ে। আর রবীন্দ্রনাথ আমার মনে হয় বিশ্বে এমন একজন কবি যিনি সবকিছু লিখে গেছেন। তিনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, আমার মনে হয় না অন্য কবিরা লেখার কিছু পেতেন। তো যাই হোক, তাকে নিয়ে পড়তে গেলে কিন্তু অনেক পড়া রয়েছে। তো এর জন্যই বাংলা সাহিত্যের পড়াটা ৭ দিনে কমপ্লিট হবে না। আমি ৭ দিনের পড়ার পাশাপাশি আরো কিছু আ রেখেছি। আ মানে ৭ দিনে যতটুক কমপ্লিট হয় সেটার পড়ব। তারপর আবার ৭ দিন পরে এটা কমপ্লিট করে আবার ৭ দিনের জন্য বাকি যতটুকু বাদ পড়ে যাবে সেটা পড়ার চেষ্টা করব। আগামী ৭ দিনে যা পড়ব এটা আমি এখানে লিখেছি। প্রাচীন যুগ ও অন্ধকার যুগ পর্ব ২৫/২/২০২৫, শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী পর্ব ২৬ তারিখে, মঙ্গল কাব্য লোকসাহিত্য অনুবাদ সাহিত্য পর্ব ২৭ তারিখে, মুসলিম সাহিত্যিকগণ আধুনিক যুগের উন্মেষ ও ২৮ তারিখে, ছদ্মনাম উপাধি পত্রপত্রিকা এটা পর্ব ১-৩/২০২৫, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এটা পড়ব ২ তারিখে। আর রিভিশনটা হবে ৩ তারিখে। আ এই মানে যতগুলো পড়া আছে এগুলো আমি রিভিশনটা করব ৩ তারিখে। যা পড়লাম এটা রিভিশন করব। আর এটা আমি মূলত আপনাদের জন্য লিখেছি। মানে আমি তো এমনিতেও সিলেবাস দেখে বা লেকচার শিট দেখেও পড়তে পারতাম। বাট আপনাদের যেন একটু সুবিধা হয় মানে পড়াটা গুছিয়ে নিতে এর জন্য আমি লিখেছি। আ তো যারা চান আ এটা মানে এই ৭ দিনের পড়ার রুটিনটা তারা কিন্তু কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দিব, YouTube এ পোস্ট করে দিব। তারা কিন্তু সেখান থেকে নিতে পারবেন। নিয়ে পড়াটা শুরু করতে পারবেন। তো আ এটাই ছিল বাংলা সাহিত্যের পড়াটা। তো আমি রুটিনটা কমপ্লিট করে আ চিন্তা করলাম রুটিন যেহেতু কমপ্লিট করা হয়ে গেছে আর আমার হাতে যেহেতু একটু সময় আছে, আমি আবার দুপুরে রান্না করব। বাট তার আগে একটু সময় আছে। তো এতটুক সময় আমি বসে থেকে কি করব, আমি একটু পড়তে বসি। আমার কাছে যে বইগুলো ছিল সবগুলো বই আমি বের করে দেখছিলাম বাংলা সাহিত্যের অংশটুকু। মানে একেক বই কি একেক রকম নাকি একটু আলাদা? এটাই মিলিয়ে দেখছিলাম। পড়াটা একরকম কিনা, তথ্যগুলো এক কিনা, কোনো বইয়ে বাড়তি কোনো তথ্য দেওয়া আছে কিনা। না ওরকম কিছু নেই। সাহিত্য পাঠ তো আসলে
এটা তো আর চেঞ্জ হওয়ার নয়। কারণ এটা তো সাহিত্য। সাহিত্য তো আর চেঞ্জ হবে না। আ এটা আগে যা ঘটেছিল আ ইতিহাসই বলতে গেলে সেটা তো আর চেঞ্জ হয় না। সাহিত্য জিনিসটা চেঞ্জ হওয়ার নেই। তারপরেও কিছু তথ্য বাদ পড়ে যায়। কিছু ইনফরমেশন হয়তোবা কোনো বইয়ে দেওয়া, বেশি দেওয়া, কোনো বইয়ে কম দেওয়া। সেটাই মিলিয়ে দেখছিলাম। তো অগ্রদূত বাংলাটাতেও দেখছিলাম আর হচ্ছে আমার যে শিট দিয়েছে কোচিং থেকে সেটাতেও দেখছিলাম। দেখলাম না মানে একই রকম। তথ্য কোথাও তেমন একটা আলাদা নেই। ২ টাতে একই রকম। বাট অগ্রদূত বাংলাটা একদম গুছিয়ে দেওয়া। সেটা পড়লেই বেস্ট হবে। আবার যদি আমি শিটটা পড়ি সেটাও খারাপ না। শিটটা কিন্তু পাতলা মানে লেকচার শিটগুলো পাতলা হয়। মানে হালকা হয়। নিয়ে পড়তে ভালো। সবসময় ক্যারি করাটা সুবিধার হয়। তো ২ টাই পড়া যাবে। আর আমি মূলত আমার লেকচার শিটেই আমি নোটগুলো করব। সকল বইয়ের তথ্যগুলো নিয়ে সেখানেই নোট করব। সেই নোট করা নিয়েও আমি ভিডিও বানাবো পরবর্তীতে যখন আমার হাতে সবগুলো লেকচার শিট চলে আসবে তখন। আ তো আরো কিছু বই কিনবো সামনে। দেখি কি বই আসে। ডাইজেস্ট রয়েছে এই বইগুলো কিনবো। আরো নতুন কোনো বই যদি নামে সেটাও কিনে দেখব। তো তখন সবকিছু মিলিয়ে নোট করব। নোট করলে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আমি দেখলাম আ বাংলা ব্যাকরণের ভিতরে ২ জন মানুষের ভিতরে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলে। সেটা হচ্ছে আম তারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ২ জনের ভিতরে মানে এতটা লড়াই জানি না কেন? তারা তাদের তথ্য কখনো আপনি এক পাবেন না। মানে একজন এটা বলবে তো আরেকজন তার থেকে বিপরীত কিছু বলবেই বলবে। মানে তাদের তথ্য একদম অনেকটা আম মানে আলাদা থাকে। যাই হোক তাদের চিন্তাভাবনা হয়তোবা আলাদা। তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। আমি তেমন কিছু বলছি না। আসলে পড়তে গেলে এমনটাই দেখা যায়। আ তো আ তাদের ২ জনেরই তথ্যগুলো একটু আলাদা থাকে। যেমন ডক্টর মানে মোহাম্মদ শহীদুল্লাহ যদি বলেন যে আ এত সাল তিনি বলেছেন যেমন প্রাচীন যুগটা শুরু হয়েছে ৬৫০ থেকে ১২০০ সাল। আবার ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার বলছেন ৯৫০ থেকে ১২০০। মানে একজনও কিন্তু মেনে নিতে পারছেন না যে এই সালটাই ঠিক। মানে মানে তাদের মতামত একটু ভিন্ন হবেই হবে। তো যাই হোক সবকিছুতেই ভিন্ন। থাক তাদের মতো তারা থাক আমার কিছু বলার নেই। আ বাট আরো কিছু তথ্য আমি দেখলাম মিলিয়ে একদমই একই রকম। তো বাংলা সাহিত্যের পড়াগুলো একই রকম। তো আমি ১ম এ একটু দাগাচ্ছিলাম। আসলে দাগিয়ে, দাগিয়ে পড়তে আমার ভালো লাগে। বইকে না দাগালে আমার মনে হয় না যে এটা পড়েছিলাম কখনো। আর যখন বইটা দাগাই আম একটু মার্ক করি মার্কার দিয়ে মানে লাল কলম দিয়ে। তখন আমার কাছে ভালো লাগে যে দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। মনে হয় না আসলে পড়াটা হয়েছে, বইটার একটু গুরুত্ব বেড়ে যায়। আ এর জন্য আমি আসলে দাগিয়ে, দাগিয়ে পড়াশোনা করি। তো আমার বইগুলো অনেকেই দেখলে ভাববেন যে বই কি করে? এমনভাবে কেন দাগায়? আগে ১ম আমি তো দাগিয়ে পড়তাম না। কিন্তু এখন এতটা অভ্যাস হয়েছে মানে দাগানোটা, আমি কথায়, কথায় বইয়ে দাগিয়ে ফেলি। অনেক সময় বইয়ে অনেক কিছু মানে ছবি আঁকি। আগে মানে অভ্যাসটা বেশি ছিল। যাই হোক এখন আর তেমনটা হয় না। এখন আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দাগিয়ে পড়ি। আগের মতো তো আর এখন ছোট নেই, এখন বুঝি। তাই গুরুত্বপূর্ণ টপিক গুলোই দাগিয়ে, দাগিয়ে পড়ি। আর দাগিয়ে পড়লে হয় কি আপনি যখন একটা জিনিস মার্ক করবেন, আন্ডারলাইন করবেন, তখন ওই জিনিসটা আপনার চোখে পড়বে। আপনি যে জিনিসগুলো ভুলে যাবেন, যে জিনিসগুলো আপনার কাছে একটু কঠিন মনে হবে আর যেই প্রশ্নগুলো একটু ইম্পোর্টেন্ট মনে হবে সেই টপিক গুলোই আপনি দাগিয়ে ফেলবেন। সেগুলো আন্ডারলাইন করে ফেলবেন, মার্কার দিয়ে মার্ক করে ফেলবেন। যখন আপনি মানে রিভিশন দিতে যাবেন, তখন এই জিনিসগুলোই আপনার চোখে পড়বে। এই জিনিসগুলো আপনি বারবার রিভিশন দিবেন। আর এখান থেকে যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস আপনি দাগিয়েছেন, তাহলে সেগুলো যখন আপনি রিভিশন দিবেন, তখন কিন্তু পরীক্ষায় যখন আসবে আপনার চোখে ভেসে উঠবে। পড়াগুলো আপনি দেখতে পাবেন। এমনটা লাগবে। এর জন্য দাগিয়ে পড়লে এটা একটা সুবিধা। এটা একটা প্লাস পয়েন্ট আপনার মনে রাখার ক্ষেত্রে। যেকোনো জিনিস চোখের সামনে হয় না ভেসে ওঠে, এই জিনিসটাও ভেসে উঠবে। তো দাগিয়ে, দাগিয়ে পড়বেন। এটা একটা ভালো অভ্যাস। তো যাই হোক, আসলে কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো শুনেছেন, আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, আর পড়াশোনা নিয়ে মানে ভাবছেন।
তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আমি আসলে আর কথা বাড়াবো না, আর কথা বলব না। আ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পড়তে থাকেন। ধৈর্য ধরে পড়তে থাকেন। অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি এর মানে না এই নয় যে শুধুমাত্র আপনাদেরকেই বলছি। আসলে এই কথাগুলো বলা না আমার নিজের জন্যই। আমি নিজেকেই নিজে উৎসাহ দিচ্ছি। এর জন্যই কথাগুলো বলছি। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।